আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের পরে আর কোনো সৌন্দর্য হয় না। সারাদিন বর্ষার পরেও যখন এই গাছগুলো থমকে দাঁড়িয়ে থাকে, তখন তাদের এই প্রাকৃতিক দেখলে যেন মনটা ভরে যায়। এই সব প্রাকৃতিক দৃশ্য সব কিছু কিন্তু গ্রামেই সম্ভব। আর এই গ্রামের এই বর্ষার প্রকৃতিটা সবথেকে যেন বেশি সুন্দর। হ্যাঁ, বৃষ্টির সময় অনেক কষ্ট হয়, কারণ চারিদিকে কাদামাটি থাকে, আমাদের সব কিছু কাজবাজ করতেও সমস্যা হয়। তবুও এই প্রকৃতি যেন অপরূপ প্রকৃতি। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা ভিডিও শুরু করছি। আর আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। আর সকাল সকাল কিন্তু দেশি মোরগের মাংস রান্না করার জন্য চলে এসেছি। আর প্রথমেই কিন্তু মোরগটা কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে তোমাদের দাদা ভাই। আর এবার কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। আর তার জন্য দেখো সামান্য লবণ, সামান্য হলুদ, মানে মাংসর পরিমাণ মতো, আর এই যে ঝালের গুঁড়োটা দিয়ে নিলাম। আর সাথে কিন্তু এই লেবুর রসটা দিতেই হবে, যেহেতু দেশি মোরগের মাংস সেহেতু কিন্তু একটু শক্ত হয়। তো আমি যখন এইভাবে দেশি মোরগ বা মুরগি রান্না করি, তখন কিন্তু এইভাবে একটু লেবুর রস মিশিয়ে রাখি, তাতে মাংসগুলো যেন সফট হয়ে আসে। আর এইভাবে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রাখতে পারলে খুবই ভালো হয়। যদি খুব ব্যস্ততা থাকে তাহলে তাড়াতাড়িও রান্না করা যাবে। যাই হোক, আমি কিন্তু বাটা মশলা দিয়েই সব কিছু রান্না করব। তোমরা আমার টাইটেল দেখে তো বুঝতে পেরেছো। আর আমরা কিন্তু বেশিরভাগ বাটা মশলার তরকারি খেয়ে থাকি। তবুও ঝালের গুঁড়োটা কিন্তু আমি দিয়ে নিলাম, কারণ ঝালের গুঁড়োটা ম্যারিনেট করার জন্যই ব্যবহার করেছি। ওটার থেকে একটু কালারটাও ভালো আসবে। আর তারপরে দেখো, আমার কিন্তু কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু গরম মশলা আর একটু শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিয়েছি। তেলে এইভাবে গরম মশলা ফোড়ন দিলে না মাংসের স্বাদ গন্ধটা অটুট থাকে, সেজন্য এইভাবে কিন্তু দিয়ে নিই। আর পেঁয়াজগুলো ভালো করে আমি কুচি করে নিয়েছিলাম, তাছাড়াও কিন্তু আমি পেঁয়াজ বাটা করে নিয়েছি। তাই কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু এই যে বাটা মশলা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রসুন আর পেঁয়াজের পেস্ট আছে, জিরে বাটা, জিরে আর আদা একসঙ্গে পেস্ট করা আছে, আর ঝাল বাটা আছে, শুকনো ঝাল বাটা করেছি। সব কিছু কিন্তু মশলাটা ভালো করে দিয়ে কষিয়ে নেব। সাধারণ আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করি, এর ব্যতিক্রম কিছু না। তবে এটা বাটা মশলার রান্না, আর সেজন্যই কিন্তু স্বাদটা বেশি। বাটা মশলা আর কাঠের উনুনে রান্না সবসময় তো স্বাদেরই হয়, সেটা তো সবাই জানো। তবুও আবার করে বলার কিছু নেই। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কাছে কিন্তু এই বাটা মশলা আর কাঠের উনুনের রান্নাটাই যেন খুব পছন্দের একটা রান্না। তারপরে দেখো, পেস্টগুলো ভেজে নিয়ে মশলা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু বাকি আরও অনেক রান্নাও করেছিলাম, কারণ এতদিন তো দেখতে পেলে আমাদের গায়ে অসুখ ছিল। যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো জানো। ওদিকে শ্রাদ্ধ সময় কিন্তু অনেক আত্মীয়স্বজন এসেছিলো, আর তাদের কেউ কেউ থেকে গিয়েছে। আর এটা তো বৃহস্পতিবারের ভিডিওটা, কারণ বুধবারে তো শ্রাদ্ধটা হয়ে গিয়েছে, সেহেতু শুক্রবারে কিন্তু আমার ননদের মেয়ের বিয়েও আছে, মানে পরপর অনুষ্ঠানগুলো পড়েছে। আর সেজন্য না আত্মীয় স্বজন কিন্তু বাড়ি অনেক আছে, আর তাদের জন্য কিন্তু রান্নাবান্না হচ্ছে। সেহেতু আমি কিন্তু আরও অনেক রান্না করেছি। বুঝতেই পারছো, বাড়ির আত্মীয় স্বজন থাকলে রান্নাবান্নার ঝামেলা থাকে, সেজন্য না সব কিছু ভিডিও করে দেখানো তো সম্ভব হয়ে উঠছে না। তাই কিন্তু তোমাদের সাথে আমি এই একটা রান্নার রেসিপিটাই শেয়ার করে নেব। আর তারপরে দেখো, মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো দুধ, টক দই বা অন্য কোনো কিছুই ব্যবহার করব না। একদম সাধারণ যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করব। আর সেভাবেই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। যে মেহমানরা ছিল তারা কিন্তু সত্যিই প্রশংসা করেছিল, কারণ সাদা মাটা রান্নাই যেন বেশি ভালো লাগে। যাই হোক, মশলার সাথে ভালো করে কিন্তু মাংসটা মিশিয়ে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে কষিয়ে নিলে মাংসটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই কথাটা কিন্তু আমার ঠাকুমা বলতো। আমার ঠাকুমা যদিও মাছ মাংস কিছুই খায় না,
তবে সে কিন্তু সবাইকে আগে যখন আমার বাবারা ছোট ছিল তখন কিন্তু রান্নাবান্নাটাও করে দিত। আর এখন সে নিরামিষ রান্না করে খায়, তবুও তার হাতের রান্না যেন মাংস বাদ দিয়ে তার হাতের রান্নাটাই যেন খেতে খুবই ভালোবাসে। তোমাদের হয়তো আমরা ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই আমার ঠাকুমার সাথে পরিচিত আছো, কারণ আমি বাবার বাড়ি যখন গিয়েছিলাম তখন কিন্তু আমার ঠাকুমাকে দেখিয়েছিলাম। সে তো বৈষ্ণব, কৃষ্ণ পুজো করে, মানে গোপালের সেবা করে সব সময়। তার ভিডিওটা তো দেখিয়েছি। যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। আর এক পর্যায়ে দেখো জল বেরিয়ে গিয়েছে। যেহেতু দেশি মোরগ, তবুও ঢেকে দিলে না, অল্প জলে ঢেকে দিলে জল বেরিয়ে আসে। আর সেই জলটা ভালো করে কষিয়ে নিয়ে আমি আরও অল্প একটু জল দেবো। যেহেতু দেশি মাংসগুলো কিন্তু শক্ত হয়ে থাকে, সেজন্য একটু বেশি সময় ধরে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। যদিও প্রেশার কুকারে দিলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয় প্রেশার কুকারে রান্না করলে সেই মাংসের স্বাদটা না একটু কম মনে হয়। তারপরে দেখো আমার মাংসর জলে মাংসটা কষিয়ে নিয়েছিলাম, আর এরপরে কিন্তু আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম। আর পাশের উনুনে কিন্তু আমার জলটা গরম ছিল। আমি মাংস রান্নার সময় করি কি, আমার যেহেতু দুই চুলো, সেজন্য এক পাশের চুলোয় জলটা গরম রেখে দিই, আর এক পাশের চুলোয় রান্না করে থাকি। আর সেই গরম জলটা দিয়ে রান্না করলে কিন্তু রান্না করতেও তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। সেজন্য কিন্তু আমি আর একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। আর কষানো তো হয়ে গিয়েছে, জলটা মরে গিয়েছে। আর আলুগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আসলে হয় কি, মাংসটা অনেক সময় ধরে ফুটালে আলুগুলো কিন্তু অনেক সময় গলে যেতে পারে, আর গলে ভেঙে গেলে তখন কিন্তু আলুর যে টক টক ভাবটা সেটা লাগে। সেজন্য আমি কিন্তু আলুটা পরবর্তীতে যখন ঝোল দিচ্ছি তার আগে দিয়েই কিন্তু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা যদিও আমার 50%-এর মধ্যে সেদ্ধ আছে, মানে অর্ধেক সেদ্ধ করে নিয়েছিলাম ভাজতে ভাজতে, আর বাকিটা কিন্তু এই মাংসের ঝোলের সাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেজন্য ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ঝোলের জলটা দিয়ে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝোলের জলটা দিয়ে দিয়েছি, আর এক কড়া, একদম পুরো কড়াটা কিন্তু ভরে গিয়েছে। আসলে আমাদের বাড়ির মোরগটা, আর এই মোরগটার ওজন কিন্তু 2 কেজি মতো ছিল। কেটে কুটে কিন্তু প্রায় 1.5 কেজির মতো মাংস হয়েছিল। আর যেহেতু 5-7 জন মেহমান আছে, সেহেতু সবার মিলে হয়ে যাবে। আর তারপরে দেখো তোমাদের একটু মাঝে মাঝে আমি যে উনুনটায় রান্না করি সেটা কতটা তাপ হয়, মানে সেটাই কিন্তু তোমাদের একটু দেখিয়ে নিই। আর এদিকে দেখো মাংসটা কিন্তু প্রায় কিন্তু হয়ে এসেছে। আর এবার আমি খানিকক্ষণ পর এই যে গরম মশলা বেটে রেখেছিলাম আর একটু চেখে দেখেছিলাম, ঝালটা না একটু কমেছিল। যেহেতু দেশি মুরগে আবার তেলও হয়েছিল, আর তৈলাক্ত মাংসে কিন্তু ঝালটা কম হলে ভালো লাগে না। সেজন্য আমি আরেকটু কিন্তু ঝালের গুঁড়োটা মিশিয়ে দিয়েছি। যদিও বাটা ঝাল দিয়েছি, তারপরও কিন্তু ঝালের গুঁড়োটাও দিয়েছিলাম। আর এবার সব কিছু দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম। ওদিকে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যদিও ভয় পাচ্ছিলাম, যেহেতু এই মোরগটার বয়স কিন্তু এই বছরখানেক হচ্ছিল, আর সেজন্য কিন্তু মনে হচ্ছিল দেশি, আর সেই দেশিটার বয়সও হয়েছিল। যদি সেদ্ধ না হতো তখন তো আবার অনেকটা সমস্যা হতো, খেতেও ভালো লাগতো না। তাই ভয়তেই রান্না একরকম করেছিলাম। তারপরে দেখি মাংসটা সম্পূর্ণভাবেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ ফুটছে, এবার কিন্তু নামিয়ে নিয়ে তোমাদের সাথে সরাসরি শেয়ার করে নিচ্ছি। আমার কিন্তু দেশি মোরগ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা কিন্তু দেশি মোরগ রান্নার সময় আমার মতো করে এভাবে রান্না করে দেখো, খুবই সুস্বাদু লাগবে। আর যদিও যারা কাঠের উনুনে রান্না করো তারা এভাবেই রান্না করো, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর পারলে একটা লাইক দিয়ে সাথে থেকো। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো।